আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছে আমি তানজিলা হক। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। আবারও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপানো শুল্কের বিপরীতে পাল্টা ব্যবস্থা নিয়েছে চীন। শুক্রবার সব মার্কিন পণ্যের ওপর অতিরিক্ত শুল্কের পরিমাণ ৮৪% থেকে বাড়িয়ে ১২৫% উন্নীত করেছে বেইজিং। দেশটির অর্থ মন্ত্রণালয়ের বরাত দিয়ে চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা জিনহুয়া ও মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, শনিবার থেকেই কার্যকর হচ্ছে নতুন এই শুল্ক হার। জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প প্রশাসন কয়েক দফায় মোট ১৪৫% শুল্ক আরোপ করেছে চীনা পণ্যের ওপর। প্রথম মেয়াদে ট্রাম্প প্রশাসন ও বাইডেন প্রশাসনও বিভিন্ন চীনা পণ্যের ওপর বিভিন্ন মাত্রার শুল্ক আরোপ করেছে। তবে বেইজিং জানিয়েছে ওয়াশিংটনের আগ্রাসী শুল্কের জবাবে আর পাল্টা শুল্ক আরোপ করবে না তারা। শুক্রবার দেশটির মন্ত্রী পরিষদের অধীনস্থ কাস্টমস ট্যারিফ কমিশন এক বিবৃতিতে বলে, এই শুল্ক হারে চীনা বাজারে মার্কিন পণ্যের আর কোনো গ্রহণযোগ্যতা নেই। এরপর যুক্তরাষ্ট্র চীনা পণ্যের ওপর আরও শুল্ক আরোপ করলে চীন তা পুরোপুরি উপেক্ষা করবে। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, বেইজিং তার স্বার্থ বৈধ অধিকারের জন্য লড়াই করে যাবে এবং বহুপক্ষীয় বাণিজ্য ব্যবস্থা ও আন্তর্জাতিক অর্থনৈতিক শৃঙ্খলা অটুট রাখবে। যুক্তরাষ্ট্রের এভাবে শুল্ক আরোপ করাটা একতরফা দমন ও জবরদস্তিমূলক আচরণের উদাহরণ। এটি বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মের লঙ্ঘন। সোমবার যুক্তরাষ্ট্রের শুল্ক যুদ্ধ নিয়ে বিশ্ব বাণিজ্য সংস্থায় অভিযোগ দায়ের করেছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। এ ব্যাপারে এখন মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বেইজিং। শুক্রবার ইসরায়েলের ওপর জোড়া হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আনসার আল্লাহ গোষ্ঠীর যোদ্ধারা। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের ইয়াফা নগরীতে দুটি সামরিক ঘাঁটির ওপর ড্রোনের সাহায্যে হামলা চালানো হয়। হুথি মুখপাত্র ইয়াহিয়া সারিয়া এক বিবৃতিতে বলেছেন, ইয়েমেনের ওপর মার্কিন আগ্রাসন সত্ত্বেও গাজার জনগণের পক্ষ নিয়ে তাদের দখলদার বিরোধী লড়াই অব্যাহত থাকবে। তিনি বলেন, আমরা গাজার ওপর আগ্রাসন ও অবরোধ শেষ না হওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব পালন করে যাব। এর আগে একই দিন লোহিত সাগরে থাকা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যান লক্ষ্য করে হামলা চালায় হুথি যোদ্ধারা। ক্রুজ মিসাইল ও ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয় জানিয়ে হুথিরা দাবি করেছে, হামলা দুটি তার উদ্দেশ্য অর্জন করেছে। মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, আমাদের বিমান ও মিসাইল ফোর্স মার্কিন নৌবহর লক্ষ্য করে কয়েকটি ক্রুজ মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইয়েমেনের জনগণের বিরুদ্ধে মার্কিন আগ্রাসনের জবাবে এই হামলা চালানো হয়েছে। শত্রুরা ইয়েমেনের সামরিক শক্তি নস্যাৎ করতে ব্যর্থ হয়েছে, তার প্রমাণ এই হামলা। তবে মার্কিন নৌবাহিনী এই হামলার বিষয়টি স্বীকার বা অস্বীকার করেনি। এদিকে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ইয়েমেনে বিক্ষোভ করেছে লাখ লাখ মানুষ। আল মাইদিনের খবরে বলা হয়েছে, রাজধানী সানার আল সাবিন স্কয়ারে শুক্রবার বিক্ষোভে সমবেত হয়েছে ১০ লাখের বেশি মানুষ। এছাড়া সারা দেশের বিভিন্ন প্রদেশে ৪৫০টির বেশি স্পটে বিক্ষোভ হয়েছে ফিলিস্তিনিদের সমর্থনে। জিহাদ, দৃঢ়তা, বীরত্ব, আমরা গাজাকে ভুলে যাব না শীর্ষক বিক্ষোভে জনতা ইয়েমেন ও ফিলিস্তিনের পতাকা প্রদর্শন করার পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগান দেয়। আয়োজকদের এক বিবৃতিতে বলা হয়েছে, আমেরিকার আগ্রাসন সত্ত্বেও ইয়েমেনবাসী গাজার জনগণকে ভুলে যাবে না। আমরা সবসময় গাজার হয়ে লড়াই করে যাব। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই প্রতি শুক্রবার বিক্ষোভ করছে ইয়েমেনের জনগণ। তবে এবারের বিক্ষোভ ছিল স্মরণকালের বৃহত্তম। নারী, শিশুরাও এদিন বিক্ষোভে সামিল হয়েছে। আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থা রেড ক্রস জানিয়েছে, গাজার মানবিক পরিস্থিতি পৃথিবীর দোজখে পরিণত হয়েছে। সংস্থাটি বলেছে, আগামী ২ সপ্তাহের মধ্যে তারা তাদের অস্থায়ী হাসপাতালগুলো বন্ধ করে দিতে বাধ্য হবে, কারণ এরপর তাদের রসদ ফুরিয়ে যাবে। রেড ক্রসের প্রেসিডেন্ট মির্জানাস পালজারিক বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আমরা এখন নিজেদের এমন পরিস্থিতিতে দেখছি যেটিকে আমাকে বলতে হবে পৃথিবীর দোজখ। মানুষ বিভিন্ন জায়গায় বিদ্যুৎ, পানি, খাবার পায় না। গত ২ মাস গাজায় পূর্ণ অবরোধ আরোপ করে দখলদার ইসরায়েল। এই সময় দখলদারদের সঙ্গে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার শঙ্কায় পড়ে। ওই দিন থেকে গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু ইসরায়েল চুক্তি ভঙ্গ করে। এর কয়েকদিন পর ১৮ মার্চ রাতে গাজায় হঠাৎ তীব্র বিমান হামলা চালায় তারা। রেড ক্রস প্রেসিডেন্ট বলেছেন, গত ৬ সপ্তাহে কোনো কিছুই গাজায় ঢোকেনি। তাই আগামী কয়েক সপ্তাহের মধ্যে হাসপাতাল চালু রাখতে আমাদের কাছে থাকা যে রসদ আছে সেগুলো ফুরিয়ে যাবে। এই বক্তব্য এমন এক সময় সামনে এলো যখন ইসরায়েল বলেছে গাজায় তারা আর কোনো ত্রাণ সামগ্রী ঢুকতে দেবে না। এদিকে জাতিসংঘ বলেছে, দখলদার ইসরায়েল সেনার গত ১৮ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত গাজায় ২২৪ বার আবাসিক ভবন ও অস্থায়ী মানুষের তাঁবু লক্ষ্য করে
হামলা চালিয়েছে। এর মধ্যে ৩৬টি হামলায় শুধুমাত্র নারী ও শিশু নিহত হয়েছেন। সেসব হামলায় কোনো সশস্ত্র যোদ্ধা তো নয়, কোনো পুরুষও নিহত হননি। আর এই বিষয়টি নিশ্চিত করেছে জাতিসংঘের মানবাধিকার অফিস। ইসরায়েলি হামলায় গাজায় লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছেন, যারা এখন অস্থায়ী তাঁবুতে বসবাস করছেন। এই তাঁবুগুলোতে পর্যন্ত হামলা চালাচ্ছে দখলদার সেনারা, যার ফলে মারা যাচ্ছে প্রচুর বেসামরিক মানুষ। এবারের যুদ্ধে গাজায় নিহতের সংখ্যা ৫০,০০০ ছাড়িয়েছে। আরও আগেই নিহতদের একটি বড় অংশ নারী ও শিশু। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান জানিয়েছেন, ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে উচ্ছেদের যে কোনো প্রস্তাবকে প্রত্যাখ্যান করে তারা। শুক্রবার তুরস্কের আন্তালিয়ায় গাজা যুদ্ধ বন্ধে বিভিন্ন দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠকে নিজেদের অবস্থান ব্যক্ত করেন সৌদির মন্ত্রী। তিনি জানান, ফিলিস্তিনের গাজার মানুষকে বেঁচে থাকার ন্যূনতম প্রয়োজনীয় জিনিসপত্র থেকেও বঞ্চিত করা হচ্ছে। প্রায় ১.৫ মাস আগে গাজায় পূর্ণ অবরোধ আরোপ করে দখলদার ইসরায়েল। ওই সময় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে বন্দি বিনিময় শেষ হয়ে যায়। এরপর যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়নকে অস্বীকৃতি জানিয়ে আবার গাজায় আগ্রাসন শুরু করে দখলদার বাহিনী। সৌদির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যুদ্ধবিরতি চুক্তির সঙ্গে গাজায় নিত্য প্রয়োজনীয় পণ্য প্রবেশকে কোনোভাবেই মেলানো যাবে না। গাজায় যেন কোনো বাধা ছাড়া খাদ্য ও অন্যান্য পণ্য প্রবেশ করে সেটি নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার বলেছেন, গাজাবাসীকে তাদের নিজ ভূমি থেকে সরিয়ে অন্য দেশে নিয়ে যাবেন এবং গাজাকে একটি আধুনিক শহরে পরিণত করবেন। তাদের এই প্রস্তাবকেই প্রত্যাখ্যান করেছে সৌদি। ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধবিরতি করতে মধ্যস্থতা করেছে কাতার, মিশর ও যুক্তরাষ্ট্র। প্রিন্স ফয়সাল বিন ফারহান জানিয়েছেন, এ নিয়ে দেশগুলোর ওপর তাদের আস্থা আছে এবং তারা এতে সমর্থন জানান। সম্মেলনে অংশ নেওয়া দেশগুলোর মন্ত্রীরা একটি যৌথ বিবৃতি দেন। সেখানেও সবাই উল্লেখ করেন, গাজা, পূর্ব জেরুজালেম এবং পশ্চিম তীর থেকে কোনো ফিলিস্তিনিকে জোরপূর্বক উচ্ছেদ করাকে প্রত্যাখ্যান করেন তারা। এছাড়া বর্তমান প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষের সাথে এই ৩টি অঞ্চলকে একীভূত হওয়ার আহ্বানও জানিয়েছেন তারা। পশ্চিম তীরে আব্বাস সরকারের শাসন থাকলেও গাজা শাসন করে হামাস। এছাড়া ইসরায়েল দখলদার বাহিনী হিসেবে ফিলিস্তিনের দখলকৃত অঞ্চলে যেসব বসতি স্থাপন ও সম্প্রসারণ করছে সেগুলোর নিন্দা জানিয়েছেন রিয়াদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুরু করা বাণিজ্য যুদ্ধের মধ্যে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে মনোযোগ দিয়েছে বেইজিং। এর অংশ হিসেবে আগামী সপ্তাহে ভিয়েতনাম, মালয়েশিয়া ও কম্বোডিয়া সফর করবেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুক্রবার জানানো হয়, সোমবার ভিয়েতনাম দিয়ে এই সফর শুরু করবেন শি জিনপিং। এরপর মঙ্গল থেকে শুক্রবার পর্যন্ত মালয়েশিয়া ও কম্বোডিয়ায় অবস্থান করবেন। ২০২৫ সালে শি জিনপিংয়ের প্রথম বিদেশ সফর হতে যাচ্ছে এটি। ট্রাম্পের রেসিপ্রোকাল শুল্কের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে চীন। কিন্তু দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের সব দেশ ট্রাম্প শুল্কের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাদের সবাই যুক্তরাষ্ট্রকে খোলামেলা ও গঠনমূলক আলোচনার আহ্বান জানিয়েছে। ভিয়েতনাম ইতোমধ্যে যুক্তরাষ্ট্র থেকে আমদানি পণ্যের ওপর সব শুল্ক তুলে নেওয়ার প্রস্তাব দিয়েছে। থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া বাণিজ্য আলোচনা করতে ওয়াশিংটনে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠানোর ঘোষণা দিয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্র এই অঞ্চলের বাণিজ্যের ব্যাপারে কতটা আন্তরিক তা নিয়ে সংশয় থাকছেই। মর্নিং পোস্ট জানায়, জিনপিং তার সফরে চীনকে দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে উপস্থাপন করবেন। এই সপ্তাহের শুরুতে চীনের কেন্দ্রীয় সরকারের বৈঠকে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কৌশলগত বন্ধন জোরদার করার ঘোষণা দেন জিনপিং। এরপর বুধবার মালয়েশিয়ার বাণিজ্য মন্ত্রী তেঙ্কু জাফরুল আব্দুল আজিজের সঙ্গে ভিডিও কলে বৈঠক করেন চীনা বাণিজ্য মন্ত্রী ওয়াং ওয়েনতাও। মালয়েশিয়া বর্তমানে আসিয়ানের সভাপতিত্ব করছে। বিতর্কিত ওয়াকফ বিল নিয়ে উত্তাল ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ। শুক্রবার অশান্ত হয়ে পড়ে সেখানকার জঙ্গিপুরের সুতি ও শমশেরগঞ্জ এলাকা। পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে সেখানে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ফরাক্কার এসডিপিও মনিরুল ইসলাম খান আহত হয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইটিভি ভারত। তারা জানিয়েছে, পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে সাধারণ মানুষ। এ সময় পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছোড়ে। বিক্ষোভকারীরা জানিয়েছেন, পুলিশের গুলিতে ৩ জন আহত হয়েছেন, তবে পুলিশ গুলি ছোড়ার দাবি অস্বীকার করেছে। টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, শনিবার সকালেও মুর্শিদাবাদের কয়েকটি জায়গায় বিক্ষোভ হয়েছে। এ সময় কিছু গাড়িতে আগুন দেওয়া হয়েছে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছে পুলিশ।
জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দমোহন রায় বলেন, পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে। এর আগে বুধবার রঘুনাথগঞ্জ থানার উমরপুরে পুলিশের বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে বিক্ষোভ দেখায় স্থানীয় মানুষ। সেদিন থেকেই জঙ্গিপুর মহকুমা জুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে। রঘুনাথগঞ্জে ১৬৩ ধারা জারি করে মিছিল, মিটিং ও জমায়েত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মুর্তুজা হোসেন নামে এক বিক্ষোভকারী সাংবাদিকদের বলেন, পুলিশের গুলিতে আমাদের ৩ জন গুরুতর আহত হয়েছেন। বিক্ষোভ নিয়ন্ত্রণে সেখানে ইন্টারনেট সেবা বন্ধের মেয়াদ আরও বাড়ানো হয়েছে। এছাড়া মুর্শিদাবাদের সব রেল স্টেশনেও নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। ভারতে গত সপ্তাহে মুসলিম সম্পত্তি বিষয়ক ওয়াকফ বিলে পরিবর্তন এনেছে মোদী সরকার। এর ফলে ওয়াকফ বোর্ডে ২ জন অমুসলিম কর্মকর্তা রাখা বাধ্যতামূলক হবে এবং ওয়াকফ সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দেওয়া হয়েছে প্রশাসনকে, যা মুসলিমদের এসব সম্পত্তি দখলের পায়তারা বলে মনে করা হচ্ছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।